আজকে আমরা খুব পরিচিত একটা লোককথা নিয়ে কথা বলবো। গল্পটা দুই বোনের। আর এই গল্পটা আমাদের দেখাবে যে কিভাবে মানুষের নিজের স্বভাব, তার চরিত্রই তার ভাগ্য গড়ে দেয়। ভাবুন তো, একই মায়ের পেটের দুই বোন, একই রক্ত, কিন্তু তাদের দুজনের ভাগ্য কেন এত আলাদা হয়ে গেল? এই গল্পটা ঠিক এই জায়গাতেই আমাদের ভাবায়। আচ্ছা, তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। প্রথমে জেনে নিই আমাদের গল্পের দুই প্রধান চরিত্র, মানে ওই দুই বোনকে, আর দেখি তারা কে কোথায় কেমন আছে। দেখুন, এখানেই গল্পের আসল মজাটা। একদিকে বড় বোন ফুলবানু, যে কিনা গরিব, কিন্তু মনটা তার অনেক বড়, গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। আর অন্যদিকে ছোট বোন রুকসানা, শহরের বিশাল প্রাসাদে তার বাস। টাকা পয়সার অভাব নেই, কিন্তু ভীষণ অহংকারী। পুরো দুটো আলাদা মেরুর মানুষ, তাই না? তো গল্পের মোড়টা ঘুরতে শুরু করে একটা পার্টি থেকে। রুকসানা তার মেয়ের জন্মদিনে বিশাল এক পার্টির আয়োজন করে, আর সেই পার্টিটাই ছিল তার ধন সম্পদ আর অহংকার দেখানোর একটা বড় সুযোগ। আর ঠিক এখানেই রুকসানার আসল রূপটা বেরিয়ে আসে। সে সাফ বলে দেয় সে তার গরিব দিদিকেই পার্টিতে ডাকতে পারবে না, কারণ তার বড়লোকদের সামনে নিজের গরিব দিদির পরিচয় দিতে লজ্জা করে। ভাবুন একবার, নিজের বোনকে নিয়ে কি ভীষণ লজ্জার অহংকার তার। তো পার্টিতে তো দিদিকে ডাকলই না, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর অপমানের পর্ব। ওদিকে ফুলবানু কিন্তু একদম সহজ সরল মানুষ। সে ভাবল হয়তো বোনটা ব্যস্ততার মধ্যে ভুলে গেছে আমাকে নেমন্তন্ন করতে। এই ভেবে সে নিজেই চলে গেল সেই পার্টিতে। আর এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর খালি হাতে তো যায়নি, ভাগ্নির জন্য নিজের হাতে বোনা একটা সুন্দর শাল নিয়ে গিয়েছিল। কোনো দামি উপহার নয়, কিন্তু এর মধ্যে মেশানো ছিল তার সমস্ত ভালোবাসা আর স্নেহ। কিন্তু পার্টিতে পৌঁছানোর পর কি হল? রুকসানা তাকে দেখে খুশি হওয়ার বদলে রেগে আগুন। লজ্জায় সে ফুলবানুকে সবার চোখের আড়ালে একটা স্টোর রুমে লুকিয়ে থাকতে বলে। ভাবা যায়, নিজের বোনের বাড়িতে এসে তাকে চোরের মতো স্টোর রুমে লুকিয়ে থাকতে হল। বেচারি ফুলবানু আর তার ছেলেটা ওই অন্ধকার ঘরের মেঝেতে বসে অপমান আর দুঃখে শুধু কাঁদতে লাগল। অপমানের শেষ কিন্তু এখানেই নয়। রুকসানার এক বান্ধবী যখন ফুলবানুর বোনার শালটার কথা জিজ্ঞেস করল, রুকসানা অবলীলায় বলে দিল ওটা তো একটা পুরনো পাপোশ স্টোর রুমে পড়েছিল। যে উপহারটা ভালোবাসা দিয়ে তৈরি, তাকেই সে পায়ের নিচে ফেলে দিল। শেষ পর্যন্ত যখন সবাই ফুলবানুকে দেখে ফেলল, রুকসানা নিজের পরিচয় বাঁচানোর জন্য বলল যে ফুলবানু নাকি তাদের বাড়ির কাজের লোক। শুধু তাই নয়, চরম অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু গল্পে সবসময় একটা মোড় আসে, তাই না? আর এখানেই সেই মোড়টা আসতে চলেছে, এমন একটা ঘটনা যা দুই বোনের জীবনটাকেই পুরোপুরি ওলটপালট করে দেবে। বলা হয়, মানুষের আসল চরিত্র তখনই বোঝা যায় যখন সে তার চেয়ে দুর্বল কারো সাথে ব্যবহার করে। আর খুব তাড়াতাড়ি দুই বোনের সামনেই সে পরীক্ষার সময় এসে গেল। রুকসানার পার্টির পর বেঁচে যাওয়া খাবার চাইতে এক ক্ষুধার্ত ভিক্ষুক এসেছিল। রুকসানা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। আর ঠিক সেই ভিক্ষুকেরই দেখা হয় ফুলবানুর সাথে, যার নিজেরই ঠিকমতো খাবার জুটছিল না। সেই ফুলবানুই কিন্তু লোকটাকে পরম যত্নে নিজের কুঁড়ে ঘরে ডেকে এনে খাবার ভাগ করে নেয়। একই মানুষ, কিন্তু দুই বোনের ব্যবহারটা দেখুন। ভিক্ষুকটি আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ফুলবানুকে বললেন যে তার দেওয়া এই সাধারণ খাবারগুলোই অমৃতের মতো, কারণ এর সাথে মেশানো আছে অফুরন্ত ভালোবাসা। আর কথায় বলে, কর্মফল পেতেই হয়। এবার ভাগ্যের চাকা ঘোরার পালা। একজনের দয়ার পুরস্কার আর অন্যজনের অহংকারের শাস্তি। যাওয়ার আগে সেই ভিক্ষুকবেশী সাধু ফুলবানুকে এক মুঠো বালি দিয়ে যান আর বলেন সেটা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে। আর কি আশ্চর্য, পরদিন সকালে ফুলবানু দেখল যে তার ছোট্ট কুঁড়ে ঘরের জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ। এক রাতের মধ্যে সবকিছু কেমন ওলটপালট হয়ে গেল। যেখানে ফুলবানু পেল বিশাল ধনসম্পদ, সেখানে রুকসানার স্বামীর ব্যবসায় বিরাট ক্ষতি হল, আর তারা একেবারে পথে বসার জোগাড়। ভাগ্য যেন পুরোপুরি উল্টে গেল। গল্পের শেষ অংশে আমরা দেখব অহংকারী রুকসানা কি তার ভুল বুঝতে পারে, সে কি আদৌ ক্ষমা চাইতে শেখে। দিদির এই হঠাৎ ভাগ্যবদল দেখে রুকসানার হিংসায় জ্বলে পুড়ে গেল।
সে ভাবল ফুলবানু নিশ্চয়ই তার ভাগ্য চুরি করেছে। অনুশোচনা তো দূর, সে উল্টে লোভের বশে সেই ভিক্ষুককে খুঁজতে বেরিয়ে পড়ল। সাধুর দেখা পেয়ে রুকসানা যখন তার কাছে সম্পদ চাইল, সাধু তাকে সত্যিটা জানিয়ে দিলেন। তিনি বললেন, এই প্রাসাদ ফুলবানু চুরি করেনি, এটা তার ভালো কাজের, তার দয়ার ফল। রুকসানার লোভে সাধু এত রেগে গিয়েছিলেন যে তিনি তাকে অভিশাপ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে ফুলবানু সেখানে এসে পৌঁছায়, আর যে বোন তাকে এত অপমান করেছে সেই বোনের হয়েই সে সাধুর কাছে ক্ষমা চায়। দিদির এত বড় মন দেখে, তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে রুকসানার ফাইনালি সম্বিত ফেরে। সে তার ভুল বুঝতে পারে আর দিদির পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চায়। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়, তাহলে আসল সম্পদটা কি? টাকা পয়সা, প্রাসাদ, নাকি দয়া, ক্ষমা আর ভালোবাসা? এই গল্পটা আমাদের এটাই শেখায় যে সত্যিকারের সম্পদ আসলে মানুষের চরিত্রের মধ্যেই লুকিয়ে থাকে।